আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের স্থান, কাল ও পাত্র সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা নিতান্ত কাকতালীয়। ইতিহাস সবসময় মৃত হয় না। কিছু ইতিহাস বেঁচে থাকে ছায়ার মতো, এক তীব্র আদিম আকর্ষণে। বর্ধমান রাজবাড়ির মহাফেজখানার এক অন্ধকার ঘরে বিগত কয়েক দশক ধরে ধুলোচাপা পড়েছিল মেহগিনি কাঠের একটা রহস্যময় বাক্স, যার গায়ে প্রাচীন হরপে খোদাই করা এক ভয়ানক অভিশাপ। গবেষণার সূত্রে সেই বাক্সের প্রাচীন ডায়েরি এবং এক নিষিদ্ধ অতীতে হাত বাড়িয়ে দেয় ইতিহাসের গবেষক অনিরুদ্ধ। আর তার পর মুহূর্ত থেকেই চেনা শহরটা যেন এক অজানা মায়াজালে রূপ নিতে শুরু করে। বাতাসে ছড়িয়ে পড়ে শুকনো চামেলি ফুল আর কাঁচা রক্তের এক তীব্র গন্ধ। অন্ধকার অমাবস্যার রাতে কোন অলৌকিক শক্তির মুখোমুখি হতে চলেছে অনিরুদ্ধ? সে কি পারবে এই মরণ ফাঁদ থেকে নিজেকে আর তার ভালোবাসাকে রক্ষা করতে, নাকি ইতিহাসের প্রাচীন রক্ত ঋণ বর্তমানকেও গ্রাস করে নেবে? কান পাতুন অন্ধকারের এই রহস্যময় অধ্যায়ে। আজকের গল্প পাঠ আবহ নির্মাণ এবং একটি চরিত্রে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে প্রভাকর, সায়ন্তন, তৃষা, শুভদীপ্ত ও বর্ণিশা। শব্দ সংযোজন শঙ্কু, কভার ডিজাইনে ইনসেন আর্ট। শুরু হচ্ছে এসো গল্প পড়ির আজকের নিবেদন শ্রী অনিকেত সামন্তর কলমে অষ্টধাতুর অভিশাপ। জুন মাসের দুপুর। আকাশ মেঘলা হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি যে সামান্য নড়াচড়াতেই শরীর ঘামে ভিজে যাচ্ছে। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকালো অনিরুদ্ধ। দুপুর 2:20 যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক সে। গত 8 মাস ধরে তার রাতের ঘুম উড়ে গেছে একটা বিশেষ বিষয়ের টানে, বর্ধমান রাজপরিবারের অভ্যন্তরীণ ইতিহাস। এই রিসার্চের একটা বিশেষ কাজেই আজ তার বর্ধমান আসা। বর্ধমান শহরটাকে ওপর থেকে দেখলে মনে হয় আধুনিকতার চাদরে ঢাকা অন্য আর 5টা মফস্বল শহরের মতোই শান্ত। কিন্তু অনিরুদ্ধ জানে এই শহরের প্রাচীন পাথরে, কার্জন গেটের তোরণে কিংবা খাজা আনোয়ার বেরের সমাধির অন্ধকারে এমন কিছু ইতিহাস চাপা পড়ে আছে যা সাধারণ মানুষের ধারণার বাইরে। মহিমবাবু, যিনি বর্ধমান রাজবাড়ির বর্তমান ট্রাস্টের এক অন্যতম প্রধান কর্মচারী এবং পুরনো নথিপত্রের রক্ষক, আজ অনিরুদ্ধকে একটি বিশেষ জিনিস দেখাবেন বলে ডেকে এনেছেন। কার্জন গেট থেকে একটু হেঁটে রানীগঞ্জ বাজার চৌমাথাতে এসেই টোটো পেয়ে গেল অনিরুদ্ধ। সেটা ধরে শহরের কোলাহল পেরিয়ে অনিরুদ্ধ এগিয়ে চলল বিসি রোড বরাবর রাজবাড়ির দিকে। রাজবাড়ির উত্তর ফটকের সামনে এসে টোটো থেকে নেমে পড়ল সে। হাঁটা দিল রাজবাড়ির চত্বরের দিকে। চারপাশটা বেশ সুন্দরভাবে সাজানো। বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ দপ্তর এই চত্বরে। তবে এই ভর দুপুরে মানুষজনের সেরকম ভিড় নেই। হাঁটতে হাঁটতে রাজবাড়ির মূল কাঠামোর বড় বড় দেওয়ালগুলোর দিকে তন্ময় হয়ে তাকিয়েছিল অনিরুদ্ধ। সেগুলো যেন এক একটা শতাব্দীর সাক্ষী। একটু এগিয়ে ডান দিকের পুরনো মহাফেজখানার দিকে যেতেই দেখা গেল মহিমবাবু দাঁড়িয়ে আছেন। তার বয়স 60-এর কোঠায়, চোখে মোটা কাঁচের চশমা, পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি। অনিরুদ্ধকে দেখে মহিমবাবুর ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। আসুন অনিরুদ্ধ বাবু, আপনার জন্য আজ যে জিনিসটা বের করেছি তা রাজবাড়ির এই মহাফেজখানাতে গত 50 বছর ধরে কেউ ছোঁয়নি।
এমনকি বর্তমান রাজপরিবারের ট্রাস্টিরাও এর অস্তিত্বের কথা জানেন না, বা হয়তো ভুলে গেছেন। আচ্ছা। মহিমবাবু অনিরুদ্ধকে নিয়ে গেলেন মহাফেজখানার একদম পিছনের একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে। সেখানে অনেকগুলো কাঠের বড় বড় আলমারি, আর তার মধ্যে উই পোকার ঢিবির মতো স্তূপীকৃত পুরনো খাতাপত্র। মহিমবাবু একটা টেবিলের ওপর একটা মাঝারি আকারের কাঠের বাক্স এনে রাখলেন। বাক্সটি মেহগিনি কাঠের তৈরি, তবে তার ওপর এখন ধুলো আর ঝুলকালির পুরো আস্তরণ। বাক্সের ঠিক মাঝখানে বর্ধমান রাজপরিবারের রাজকীয় লোগোটি আবছা দেখা যাচ্ছে, কিন্তু অনিরুদ্ধর চোখ আটকে গেল বাক্সের নিচের দিকে থাকা একটা ছোট তামার পাতের ওপর। সেখানে প্রাচীন বাংলা হরফে কিছু একটা খোদাই করা আছে। অনিরুদ্ধ পকেট থেকে রুমাল বের করে ধুলোটা পরিষ্কার করতেই খোদাই করা লেখাটি স্পষ্ট হয়ে উঠল। যে এই যক্ষীর রক্তঋণ স্পর্শ করিবে, যক্ষী তাহার মাংস ভক্ষণ করিবে। কামনার অনলে যে পুরিবে, তাহার বংশ এই ধাতুর বন্ধনে আবদ্ধ হইবে। অনিরুদ্ধ মনে মনে হাসল। সেই যুগে জমিদার বা রাজপরিবারগুলো তাদের মূল্যবান সামগ্রী চুরি হওয়া থেকে বাঁচাতে এই ধরনের ভীতিমূলক অভিশাপ লিখে রাখত। সে মহিমবাবুর দিকে তাকিয়ে বলল, মহিমবাবু, চাবি কোথায়? মহিমবাবু মাথা নাড়লেন। চাবি তো নেই অনিরুদ্ধ বাবু, এই বাক্স সেই 60-এর দশকের পর আর খোলেনি। সেই সময় রাজবাড়ির এক দুঃসম্পর্কে শরিক ওই রায়চৌধুরী পরিবারের কেউ এই বাক্সটি এখানে জমা রেখে গিয়েছিলেন। তারপর থেকে এটা এভাবেই পড়ে আছে। অনিরুদ্ধ তার পকেট থেকে একটা ছোট স্ক্রুড্রাইভার বের করে বাক্সের মোর্চে ধরা হুকটা একটু সাবধানে চাড় দিল। একটা মৃদু শব্দ করে হুকটা ভেঙে গেল। বাক্সটা খুলতেই একটা তীব্র গন্ধ অনিরুদ্ধর নাকে এলো। গন্ধটা পুরনো কাগজপত্রের চেনা গন্ধ নয়, এটা একটা অদ্ভুত সুগন্ধ, যেন বহু বছরের পুরনো শুকনো চামেলি ফুল আর কস্তুরীর সঙ্গে কড়া কোনো রাসায়নিক মিশে আছে। বাক্সের ভিতরে ছিল 3টে জিনিস: কিছু জীর্ণ উই পোকায় খাওয়া আইনি দলিল, একটা ঘন লাল মখমলের কাপড়ে মোড়ানো শূন্যস্থান। মখমলের কাপড়ের ভেতরের খাঁজটা দেখে অবশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে সেখানে কোনো মূর্তি বসানো ছিল। মূর্তিটি এখন নেই। আর তৃতীয় জিনিসটি হল একটা কালো চামড়ায় বাঁধানো ডায়েরি। ডায়েরিটা হাতে নিতেই অনিরুদ্ধ এক অদ্ভুত ঠান্ডা অনুভূতিতে শিউরে ওঠে। ডায়েরিটা 70 এবং 80-র দশকের। প্রথম পাতার উপর লেখা, তনয়া দেবী রায়চৌধুরী, কাঞ্চননগর, বর্ধমান, 1958 সাল। হাতের লেখাটা মুক্তোর মতো সুন্দর, কিন্তু কিছু কিছু জায়গায় কালির দাগ লেপটে গেছে, যেন লেখার সময় লেখকের হাত কাঁপছিল। অনিরুদ্ধ পাতা উল্টাতে শুরু করল। একটু চোখ বোলাতেই সে স্পষ্ট বুঝল সাধারণ কোনো গৃহবধূর ডায়েরি এটা নয়। প্রথম কয়েকটা পাতায় সাধারণ সংসারের কথা থাকলেও অগস্ট মাসের একটা পাতা থেকে লেখার ধরন সম্পূর্ণ বদলে গেছে। অনিরুদ্ধ মনে মনে পড়তে লাগল, আজ শ্রাবণের শেষ অমাবস্যা, বাইরে দামোদরের জল বাড়ছে, আর এই রায়চৌধুরী মহলের অন্ধকূপে আমার মনের ভেতরে জমে থাকা জলও যেন বাঁধ বাঁধছে না। আজ 7 দিন হলো রণজয় কলকাতায়। সে রাজনীতি আর ক্ষমতার লোভে অন্ধ। আমার এই 26 বছরের শরীরটা যেই পাথরের দেওয়ালে মাথা কুটে মরছে, সে খবর কি সে রাখে? আজ মাঝরাতে যখন আমি স্নান সেরে চুল শুকোচ্ছিলাম, তখন বিক্রম আমার ঘরের সামনে এসে দাঁড়িয়েছিল। ওর চোখে আমি দেওরের স্নেহ দেখিনি, দেখেছি এক ক্ষুধার্ত পুরুষের লালসা। আর এই সব কিছুর মাঝখানে ঘরের কোণে রাখা এই অষ্টধাতুর যক্ষী মূর্তিটি অন্ধকারেই যেন জ্বলজ্বল করছে। মূর্তিটির শরীরের কাঠামো, বাঁধন যেন অবিকল আমারই মতো, উত্তপ্ত রক্ত মাংসের তৈরি। আমি যখনই বিক্রমের দিকে তাকাচ্ছি, আমার মনে হচ্ছে মূর্তিটি আমাকে ফিসফিস করে বলছে, লজ্জা ফেলে দে তনয়া,
লজ্জা ফেলে দে। শরীর তো ক্ষণস্থায়ী, তাকে উপভোগ কর। এই সুযোগ হাতছাড়া করিস না। লজ্জা ফেলে দে তনয়া, লজ্জা ফেলে দে। অনিরুদ্ধর গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে ডায়েরি থেকে মুখ তুলে মহিমবাবুকে জিজ্ঞাসা করল, মহিমবাবু, এই তনয়া দেবী কে ছিলেন? আর এই রায়চৌধুরী পরিবারটাই বা কারা? মহিমবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরে তাকালেন। বাইরে তখন মেঘ ভেঙে বৃষ্টি নামার উপক্রম হয়েছে। রায়চৌধুরী পরিবার ছিল কাঞ্চননগর অঞ্চলের জমিদার। বর্ধমান রাজবাড়ির সঙ্গে তাদের খুবই ঘনিষ্ঠতা ছিল। রাজা তিলক চাঁদের আমল থেকে তারা রাজবাড়ির খাস তালুকের দেখাশোনা করত। দেশভাগের পর এই পরিবারের বড় ছেলে রণজয় রায়চৌধুরী খুবই প্রভাবশালী হয়ে ওঠেন। কিন্তু হঠাৎ করেই এক শীতের রাতে রণজয়বাবু নিখোঁজ হয়ে যান। তার কিছুদিন পর তার স্ত্রী তনয়া দেবী রায়চৌধুরী মহলের 3 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। আর রণজয়ের ছোট ভাই বিক্রম, সে নাকি পাগল হয়ে কাঞ্চননগরের শ্মশানে ঘুরে বেড়াত। এক সময়ে সেও শহর ছেড়ে পালিয়ে যায়। লোকে বলতো ওই পরিবারকে কোনো প্রাচীন অভিশাপ নাকি গ্রাস করেছিল। আর ওই মূর্তির কথা যা ডায়েরিতে লেখা আছে? ছিল অষ্টধাতুর একটা যক্ষী মূর্তি। মহিমবাবু এবার গলা একটু নামিয়ে বললেন, শোনা যায় বর্ধমান রাজবাড়ির এক রাজা এক সিদ্ধ তান্ত্রিকের কাছ থেকে ওটা এনেছিলেন। মূর্তিটার মধ্যে নাকি অলৌকিক শক্তি ছিল। ওটা যে ঘরে থাকতো সেখানকার মানুষের ভেতরে অবদমিত যৌন লালসা আর হিংসা 1000 গুণ বেড়ে যেত। রাজবাড়ি থেকে ওটা রণজয়বাবুকে উপহার দেওয়া হয়েছিল তার বিয়ের সময়। কিন্তু সেই মূর্তি নাকি রায়চৌধুরী বংশকে শেষ করে দেয়। রণজয়বাবু নিখোঁজ হওয়ার পর থেকে ওই মূর্তি আর কেউ দেখেনি। অনিরুদ্ধ ডায়েরিটা নিজের ব্যাগে পুরে নিল। মহিমবাবু, আমি এই ডায়েরিটা আজ রাতে আমার হোটেল রুমে বসে ভালো করে পড়তে চাই। কাল সকালে আপনাকে ফেরত দিয়ে দেব। মহিমবাবু অনিরুদ্ধর কাঁধে হাত রাখলেন, তবে তার হাতটা কেমন যেন কাঁপছে। সাবধানে অনিরুদ্ধ বাবু, ইতিহাসকে বেশি গভীরে ঘাঁটবেন না। কিছু কিছু ইতিহাস জীবন্ত থাকে। আজ অমাবস্যা, আকাশটাও কেমন যেন গুমড়ে গুমড়ে উঠছে। ডায়েরিটা সাবধানে রাখবেন। রাজবাড়ি থেকে বের হতেই প্রচণ্ড জোরে বৃষ্টি নামল। অনিরুদ্ধ দৌড়ে একটা টোটোতে শরীরটা কোনো মতে সেঁধিয়ে দিয়ে বলল, খোশবাগানে চলো। খোশবাগানে পৌঁছে একটা হোটেলে এসে ঢুকল অনিরুদ্ধ। বর্ধমানে আসা যাওয়া তার লেগেই থাকে। রিসার্চ করাই শুধুমাত্র কারণ নয় অবশ্যই। আসলে তার প্রেমিকা রিমিও থাকে এই শহরেই। সে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী। অনিরুদ্ধকে সে বর্ধমান রাজবাড়ি নিয়ে তথ্য সংগ্রহে অনেক সাহায্য করছে। মহিমবাবুর সঙ্গে তার পরিচয় রিমির সূত্রেই। যাই হোক, এই শহরে এলে বরাবরই সে এই হোটেলেই ওঠে। হোটেলে তার ঘরটা 3 তলায়, পুরনো ধাঁচের হোটেল। চারপাশটা বেশ ছমছমে। বাইরে তখন ঝড়ের দাপট বাড়ছে। এখন বিকাল 5টা। একটু যেন খিদে খিদে পাচ্ছে মনে হলো। সেই কোন দুপুরে কার্জন গেটের পাশে এসপালের হোটেল থেকে 2টো ভাত খেয়েছে, তাও মহিমবাবুর সঙ্গে দেখা করতে যাওয়ার অনেকটাই আগে। এতক্ষণে সেসব হজম হয়ে গেছে। তাই অনিরুদ্ধ রিসেপশনে ফোন করে বাটার টোস্ট আর চা দিতে বলে মুখ হাত ধুয়ে জামা কাপড় দ্রুত বদলে ফেলল। তারপর বিছানায় শোয়া হয়ে রিমিকে ফোন লাগালো। বার 2 রিং হতেই ওপাশ থেকে রিমির গলা ভেসে এলো, কি মশাই, মহিমবাবু কি 7 রাজার ধন তুলে দিলেন আজ আপনার হাতে? তুমি ভাবতে পারবে না রিমি, কি একটা অবিশ্বাস্য জিনিস হাতে পেয়েছি। কি জিনিস গো? ভীষণ উত্তেজিত মনে হচ্ছে তো গলা শুনে। একটা নিষিদ্ধ ডায়েরি। সবটা পড়তে পারিনি অবশ্য এখনো, তবে পড়ে ফেলবো আজ রাতের মধ্যেই। মহিমবাবুর কাছ থেকে নিয়ে এসেছি এটা। তা বেশ তো, পড়ে ফেলো।
কিন্তু কাল সকালে দেখা করছো তো? ডেফিনেটলি, 7টায় সোনাপট্টির ওই ডালপুরির দোকানে। তবে শোনো না, একটা কথা আছে। বলো। আহ, একটা মূর্তির খোঁজ নিতে পারবে? তোমার ওই চেনা মূর্তির দোকানটায়, যার কথা তুমি বেশ কয়েকবার বলেছিলে আগে। ও, সেই বৃদ্ধ জেঠুর দোকানটা? কেন পারবো না? সে তো আমার হস্টেলের কাছেই, এই তো টিকরহাটে। কি মূর্তি বলো? একটা অষ্টধাতুর রক্তমুখী যক্ষী মূর্তি। সম্ভবত সেটা কাঞ্চননগরের জমিদার রায়চৌধুরীদের সম্পত্তি ছিল। যথা আজ্ঞা মহারাজ। বৃষ্টি থামলেই আমি যাচ্ছি জেঠুর কাছে, তোমায় জানাবো। ফোন রাখতেই হোটেলের সার্ভিস বয় এসে চা আর টোস্ট দিয়ে গেল। আয়েশ করে বাটার টোস্টে একটা কামড় দিয়ে অনিরুদ্ধ বসে পড়ল ডায়েরিটা নিয়ে। আর এক লহমায় যেন আবার সে পিছিয়ে গেল প্রায় 50 বছর আগের সেই সাদা কালো যুগে। আকাশটা সেদিন সকাল থেকেই একটা অদ্ভুত তামাটে রং ধারণ করেছে। কাঞ্চননগরে রায়চৌধুরী মহলের চারপাশের আমবাগান এবং প্রাচীন শিরীষ গাছগুলো গুমোট গরমে নিথর হয়ে দাঁড়িয়ে আছে। এই বিশাল প্রাসাদের অন্দরমহলে এক দম বন্ধ করা নীরবতা। রায়চৌধুরী পরিবারের বড় ছেলে রণজয় রায়চৌধুরী গত 4 দিন ধরে কলকাতায়। উদীয়মান রাজনৈতিক নেতা হিসেবে নিজের ক্ষমতা পাকা করতে সে ব্যস্ত। তার কাছে ক্ষমতা আর রাজনৈতিক প্রতিপত্তিই ছিল একমাত্র আরাধ্য। কিন্তু এই বিশাল প্রাসাদের 3 তলার একটি সুসজ্জিত ঘরে 26 বছরের তনয়া দেবীর যৌবন তখন এক অতৃপ্ত যন্ত্রণায় ছটফট করছিল। তনয়া কলকাতার এক বনেদি ঘরের মেয়ে, আধুনিকা, শিক্ষিতা এবং অত্যন্ত রূপবতী। কিন্তু এই পরিবারে এসে তার জীবনটা যেন হয়ে উঠেছিল এক সোনার খাঁচায় বন্দি পাখির মতো, যেখানে ঐশ্বর্য তো অপরিসীম, কিন্তু ভালোবাসার বড্ড অভাব। রণজয়ের ছোট ভাই বিক্রম তখন 24 বছরের এক টকবকে যুবক। রাজ কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে পাস করার পর সে কোনো চাকরিতে ঢোকেনি। কবিতা লেখা, দামোদরের চরে একা একা ঘুরে বেড়ানো আর মাঝে মধ্যে লুকিয়ে চুরুট টানাই ছিল তার একমাত্র কাজ। বিক্রমের চেহারায় ছিল এক আদিম পুরুষালী টান, চওড়া কাঁধ, ব্যাকব্রাশ করা ঘন কালো চুল, আর চোখে এক অদ্ভুত উদাসীন ভাব। রণজয় বাড়িতে না থাকলে এই বিশাল প্রাসাদে তনয়া আর বিক্রম ছাড়া আর সদস্য তেমন কেউ ছিল না। আর ছিল নিচের তলায় বুড়ো ভৃত্য রামচরণ, রান্নাঘরের মামুন ঠাকুর আর কিছু চাকর বাকর, সঙ্গে রায়চৌধুরী বাড়ির বিশ্বস্ত একটি অ্যালসেসিয়ান কুকুর, তার নাম টাইগার। সেদিন সন্ধ্যা নামতেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো, সঙ্গে কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া। রায়চৌধুরী মহলের পুরনো কড়ি কাঠগুলো বাতাসের দাপটে যেন গোঙাতে শুরু করেছে। পুরো বাড়িটা এক লহমায় ডুবে গেল ঘুটঘুটে অন্ধকারে। তনয়া তার শোবার ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিল। তার পরনে একটি পাতলা ঢাকাই সুতির শাড়ি, কোনো ব্লাউজ সে পরেনি। এই অসহ্য গুমোট গরমে বাড়ির অন্দরে এটাই ছিল রীতি। বৃষ্টির ছাঁট এসে তার পিঠ এবং উন্মুক্ত কোমরকে ভিজিয়ে দিচ্ছিল। পাতলা শাড়িটি জলের স্পর্শে তার শরীরের সঙ্গে লেপ্টে গিয়ে ভরাট বুক, সুডল নিতম্ব আর নাভির গভীর ভাঁজকে এক নিষিদ্ধ স্থাপত্যের মতো যেন ফুটিয়ে তুলেছিল। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। হ্যারিকেন হাতে ঘরে ঢুকল বিক্রম। হ্যারিকেনের ম্লান হলুদ আলোটা তনয়ার ভেজা শরীরের ওপর পড়তেই বিক্রমের মুখের কথা আটকে গেল। সে চেয়ে রইল তনয়ার উন্মুক্ত পিঠের দিকে, যেখানে বৃষ্টির জলবিন্দুগুলো মুক্তোর মতো চকচক করছে। প্রদীপ, আমার ঘরের হ্যারিকেনের তেলটা ফুরিয়ে গেছে। রামচরণ ঘুমে কাদা। কেরোসিনটা কোথায় আছে তুমি বলতে পারবে? বিক্রমের গলাটা এক অদ্ভুত আবেগে কেঁপে উঠল। তনয়া ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। হ্যারিকেনের আলো এবার তার সামনের শরীরটাকে সম্পূর্ণ উন্মোচিত করল। ভিজে শাড়ির আড়াল থেকে তার স্তনবৃন্ত দুটির ঔদ্ধত্য বিক্রমের চোখ এড়াল না। তনয়া বিক্রমের চোখের দিকে তাকাল।
সেখানে কোনো লজ্জা নেই, বরং এক তীব্র আদিম নেশা খেলা করছে। কেরোসিন বারান্দার ডান দিকের কুলুঙ্গিতে আছে বিক্রম, একটু নিচে নিয়ে নাও। তনয়ার কণ্ঠস্বর যেন ভীষণ ভারী এবং উত্তপ্ত। বিক্রম হ্যারিকেনটা টেবিলের ওপর রাখল। টেবিলের ঠিক পাশেই রাখা ছিল রাজবাড়ি থেকে পাওয়া একটা অষ্টধাতুর যক্ষী মূর্তি। হ্যারিকেনের আলোয় সেই মূর্তির ধাতব শরীরটা যেন বড্ড জীবন্ত হয়ে উঠেছে। মূর্তির গঠন অবিকল তনোয়ারই মতো উগ্র এবং কামোদ্দীপক। অন্ধকারের মধ্যেও মূর্তির চোখের পাথর দুটো যেন লালচে আভা দিয়ে জ্বলতে শুরু করেছে। বিক্রম বারান্দার দিকে না গিয়ে সম্মোহিত মানুষের মতো যেন তনয়ার দিকে এগিয়ে গেল আরেকটু। তার বুকের ভেতর তখন রক্তের গতি তীব্র হয়েছে। তনয়ার খুব কাছে এসে দাঁড়াতেই তার শরীর থেকে নির্গত কস্তুরী এবং ভেজা চামেলি ফুলের সুবাস বিক্রমের মস্তিষ্ককে অভস করে তুলল। বৌদি, তুমি এত সুন্দর কেন? বিক্রমের হাত দুটো আপনা থেকেই তনয়ার অনাবৃত ভেজা কোমরে গিয়ে পড়ল। এবার প্রাসাদে আমরা ছাড়া আর কেউ নেই তনয়া, কোনো বর্দা নেই, কোনো সমাজ নেই। বিক্রম, এটা পাপ। তোমার দাদা জানতে পারলে আমাদের মেরেই ফেলবে বিক্রম। মুখে এই কথা বললেও তনয়া কিন্তু নিজেকে সরিয়ে নিল না, বরং তার দু হাত দিয়ে বিক্রমের চওড়া পিঠটা শক্ত করে জড়িয়ে ধরল। বিক্রম আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তনয়াকে এক ঝটকায় নিজের বুকের সঙ্গে চেপে ধরল। হ্যারিকেনের আলোটা ঘরের দেওয়ালে তাদের দুটো শরীরের এক বিশাল ছায়া তৈরি করছে। বিক্রমের ঠোঁট ধীরে ধীরে নেমে এলো তনয়ার গলার খাঁজে, তারপর ক্রমশ নিচে। তনয়া তীব্র কামনার উত্তেজনায় বিক্রমের চুলগুলো মুঠো করে ধরল। শাড়ির শেষ বাঁধনটুকু মেঝেতে খসে পড়ল। খাটের ওপর তখন দুই অবদমিত শরীরের আদিম খেলা শুরু হয়েছে। বিক্রমের প্রত্যেকটা পুরুষালী দাপটের সঙ্গে তনয়া তার সমস্ত যৌবন উজাড় করে দিচ্ছে। তাদের নিঃশ্বাসের শব্দ আর বৃষ্টির গর্জন এক হয়ে গেল। সেই তীব্র মিলনের মুহূর্তে তনয়া যখন খাটের ওপর শুয়ে বিক্রমের শরীর নিচে পিষ্ট হচ্ছে, তখন তার চোখ গেল ড্রেসিং টেবিলের ওপরে থাকা সেই মূর্তিটার দিকে। তনয়া স্পষ্ট দেখল মূর্তিটা আর টেবিলের ওপর স্থির নেই। তার ধাতব বুকটা যেন মানুষের মতোই দ্রুত ওঠানামা করছে, আর তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক ভয়ানক পৈশাচিক তৃপ্তির হাসি। যেন এই দুই মানুষের লালসার প্রত্যেকটা কণা মূর্তিটা নিজের ভেতরে শুষে নিচ্ছে। মিলন শেষে যখন মাঝরাত পেরিয়ে গেছে, বিক্রম তনয়ার বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু তনয়ার চোখে ঘুম নেই। তার শরীরটা যেন এক অদ্ভুত শক্তিতে ভরপুর, যেন তার বয়স 26 থেকে এক ধাক্কায় 18 হয়ে গেছে। সে বিছানা থেকে উঠে সম্পূর্ণ নগ্ন অবস্থায় সেই যক্ষী মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। সে তার নিজের হাতটা মূর্তির শরীরে ছোঁয়া মাত্রই এক তীব্র বৈদ্যুতিক তরঙ্গের মতো অনুভূতি তার বুকের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। আমি জানি তুই কে। তুই সাধারণ ধাতুর মূর্তি নোস, তুই আমাদের রক্ত মাংস চাস। তাই দেব, আমি তোকে তাই দেব, প্রতিদিন দেব। কিন্তু বিক্রমকে শুধু আমার করে রাখ। ঠিক সেই মুহূর্তে রায়চৌধুরী মহলের নিচের তলা থেকে বুড়ো রামচরণ চোখ রগড়াতে রগড়াতে উঠল। তার মনে হলো তিনতলার বড় বারান্দা দিয়ে কেউ যেন ভারী নূপুর বাজিয়ে হেঁটে যাচ্ছে। সেই হ্যারিকেন নিয়ে উপরে গেল, কিন্তু কোথাও কেউ নেই। শুধু বারান্দা জুড়ে চামেলি ফুল আর কাঁচা রক্তের একটা তীব্র গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। রামচরণ ভয়ে কাঁপতে কাঁপতে নিজের ঘরে ফিরে এলো। সেই অভিশপ্ত অমাবস্যার রাতের পর
রায়চৌধুরী মহলের ভিতরের হাওয়া যেন চিরতরে বদলে গেল। দামোদরের বর্ষার জল কমতে শুরু করেছে, কিন্তু প্রাসাদের অন্দরে কাম ও লালসার যে তীব্র চোরাস্রোত বইতে শুরু করেছিল তার বেগ দিন দিন বাড়ছে। বিক্রমের মনে প্রথম প্রথম এক অপরাধবোধ ও সামাজিক লোকলজ্জার ভয় জাগ্রত হয়েছিল। সকালের আলোয় যখন বর্দা রণজয়ের হাসি মুখের ছবির দিকে এসে তাকাত, তার নিজের ভেতরটা কুঁকড়ে যেত। কিন্তু সন্ধ্যা নামলেই রায়চৌধুরী মহলের প্রাচীন অলিন্দে যখন অন্ধকারের ছায়া দীর্ঘ হতো, তখন তার সমস্ত নৈতিকতা আবার ধুলোয় মিশে যেত। তনয়ার রূপের আকর্ষণ তাকে এক অদৃশ্য শিকলে বেঁধে ফেলেছিল। তবে বিক্রমের চেয়েও বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল তনয়ার মধ্যে। তনয়ার গায়ের রং আগে ফর্সা ছিল, কিন্তু এখন তা যেন এক অদ্ভুত তামাটে ও উজ্জ্বল রূপ ধারণ করছে। তার চোখ দুটো সবসময় এক মায়াবী আলোয় যেন জ্বলছে। সাধারণ সুতির শাড়ি ছেড়ে সে এখন পরতে শুরু করেছে গাঢ় লাল রঙের কাঞ্জিভরম শাড়ি, যা সে রণজয়ের সঙ্গে কোনো অভিজাত জলসায় যাওয়ার সময় ছাড়া আগে আর কখনো ব্যবহার করত না। তনয়া বিক্রমকে কাছে পাওয়ার কোনো সুযোগই ছাড়ত না। দুপুরের নির্জনতায় যখন ঝি চাকররা নিচে ঘুমাচ্ছে, তখন তনয়া বিক্রমকে তার 3 তলার ঘরে ডেকে নিত। তাদের মিলন দিন দিন আরো উগ্র, আরো পৈশাচিক হয়ে উঠছিল। বিক্রম লক্ষ্য করল, মিলনের সময়ে তনয়ার শরীরে যেন এক অলৌকিক অসুরের শক্তি ভর করে। সে যখন বিক্রমের বুকে নিজের নখ বসায়, বিক্রম যন্ত্রণায় চিৎকার করে উঠলেও তনয়া থামে না, বরং সেই আর্তনাদ তাকে আরো বেশি উত্তেজিত করে। কিন্তু এই শারীরিক আনন্দের আড়ালে বিক্রমের নিজের শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। তার চওড়া কাঁধের পেশিগুলো ঢিলে হয়ে আসছে, চোখের নিচে গাঢ় কালির দাগ স্পষ্ট হয়ে উঠছে। হাত পা তার সবসময় যেন কাঁপতে শুরু করেছে। আয়নার সামনে দাঁড়ালে বিক্রম এখন নিজের চেহারা দেখে নিজেই চমকে ওঠে। মনে হয় কেউ যেন প্রত্যেকটা রাতে তার ভিতরের জীবনী শক্তি, তার তারুণ্যের প্রত্যেকটা ফোঁটা শুষে নিচ্ছে একটু একটু করে। একদিন দুপুরে যখন তনয়া বাথরুমে স্নান করছিল, বিক্রম তার ঘরে ড্রেসিং টেবিলের ওপর রাখা সেই অষ্টধাতুর যক্ষী মূর্তির সামনে গিয়ে দাঁড়াল। মূর্তিটা যেন আগের চেয়ে আরো ভারী এবং মসৃণ হয়েছে। বিক্রম পকেট থেকে একটা আতশ কাঁচ বের করে মূর্তির সূক্ষ্ম খোদাইগুলো দেখতে শুরু করল। হঠাৎ সে লক্ষ্য করল, মূর্তির পিছনের দিকে যেখানে যক্ষীর চুলগুলো পিঠের ওপর নেমে এসেছে, সেখানে প্রাচীন পালি ভাষায় অত্যন্ত ছোট ছোট অক্ষরে কিছু একটা লেখা আছে। কলেজে পড়ার সময় বিক্রম এক অধ্যাপকের কাছে কিছুদিন প্রাচীন লিপির পাঠ নিয়েছিল। সে ডায়েরির একটা ছেঁড়া পাতাতে সেই লেখাগুলো টুকে নিল। তারপর তার নিজের ঘরের আলমারি থেকে একটা পুরনো তন্ত্র অভিধান বের করে তার অর্থ উদ্ধার করতে বসল। প্রায় কয়েক ঘন্টার পরিশ্রমে যে অর্থটা বেরিয়ে এলো, তা পড়ে বিক্রমের হাতের কলমটা মেঝেতে পড়ে গেল। এই যক্ষী রক্তমুখী, এ কোনো জড়ধাতু নহে। এর মধ্যে বন্দী আছে এক অতৃপ্ত বারাঙ্গনার আত্মা। যে পুরুষ ইহাকে স্পর্শ করা নারীর সতীত্ব হরণ করিবে, এই যক্ষী তাহার শুক্র ও শনিত শোষণ করিয়া স্বীয় শক্তি বর্ধন করিবে। এই মূর্তিকে জীবন্ত রাখিতে প্রয়োজন চরম বিশ্বাসঘাতকতা ও পরকীয়া লালসা। বিক্রমের কপালে ঠান্ডা ঘাম জমে উঠল। সে বুঝতে পারল, তনয়া আসলে অজান্তেই এই মূর্তির মাধ্যমে এক পিশাচী শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আর সে নিজে মূর্তির দৈনিক খাদ্যে পরিণত হয়েছে। ঠিক তখনই রায়চৌধুরী মহলের বাগান থেকে টাইগারের করুণ আর্তনাদ ভেসে এলো। বিক্রম জানালা দিয়ে নিচে তাকালো। টাইগার গত কয়েকদিন ধরেই রাতে 3 তলার জানালার দিকে তাকিয়ে এক নাগারে কাঁদত। বিক্রম দ্রুত নিচে নেমে দেখল, বাগানের ঝোপের পাশে টাইগার মরে পড়ে আছে। তার শরীরটা যেন একেবারে শুকিয়ে গেছে। কোনো বাহ্যিক ক্ষতচিহ্ন নেই, শুধু
তার গলার দুপাশে দুটো ছোট কালো দাগ, যেন কেউ সূঁচ ফুটিয়ে তার শরীরের সবটুকু রক্ত শুষে নিয়েছে। বুড়ো রামচরণ কুকুরের লাশের পাশে বসে কাঁদছিল। বিক্রমকে দেখে সে ফিস ফিস করে বলল, ছোট বাবু, এই বাড়িতে শয়তান ঢুকেছে। কাল মাঝরাতে আমি লণ্ঠন নিয়ে যখন বারান্দায় যাচ্ছিলুম, দেখলুম বড় বৌদিমণি নগ্ন গায়ে ওই মূর্তিটারে কোলে নিয়ে বাগানের দিকে হেঁটে যাচ্ছেন। তার পায়ের নুপুরের শব্দ মানুষের মতো ছিল না ছোট বাবু। মনে হচ্ছিল কোনো লোহার শিকল মাটির উপর দিয়ে ঘষতে ঘষতে যাচ্ছে। আপনারা এই বাড়ি ছেড়ে পালিয়ে যান ছোট বাবু, পালিয়ে যান। চুপ করো, একদম ফালতু কথা বলবে না। বিক্রম রামচরণকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল বটে, কিন্তু তার নিজের বুকের ভিতর তখন ভয়ের একটা হিম শীতল স্রোত বইতে শুরু করেছে। সে তিনতলায় ফিরে গিয়ে তনয়াকে সবটা বলতে চাইল। তনয়া তখন খাটের ওপর আধশোয়া হয়ে চুল বাঁধছে। বিক্রম ঘরে ঢুকে মূর্তির পিছনের রহস্যের কথা বলতেই তনয়া খিলখিল করে হেসে উঠল। সেই হাসি স্বভাবসিদ্ধ মিষ্টি হাসি ছিল না, বরং বেশ কর্কশ। তারপর তনয়া বিক্রমের দিকে এগিয়ে এলো। তার পরনের লাল শাড়ির আঁচলটা মেঝেতে লুটিয়ে পড়েছে। সে বিক্রমের কলারটা ধরে তাকে নিজের মুখের খুব কাছে টেনে নিল। বিক্রম দেখল তনয়ার শরীরের চামেলি ফুলের চেনা গন্ধটা উধাও, তার বদলে এখন এক তীব্র কাঁচা রক্তের গন্ধ। ভয় পাচ্ছ বিক্রম? তনয়া ফিস ফিস করে বলল। তার ঠোঁট দুটো বিক্রমের কানের লতি স্পর্শ করছে। কেন? তুমি তো চেয়েছিলে আমার এই শরীরটাকে। এখন আর ভয় পেলে চলবে? রণজয় আর দুদিনের মধ্যেই কলকাতা থেকে ফিরছে। ও এলে আমাদের এই খেলা আবার কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তবে শেষ হবে না। বিক্রম তনয়ার চোখের দিকে তাকাল। সে দেখল তনয়ার চোখের মণি দুটো আর সম্পূর্ণ গোল নেই। তা যেন কোণ থেকে সামান্য বেঁকে গিয়ে এক নিখুঁত অর্ধচন্দ্রের আকার ধারণ করেছে। বিক্রম বুঝতে পারল সে এক মরণ ফাঁদে পা দিয়েছে, যেখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নেই। এইভাবেই বর্ষা পেরিয়ে শীত এসে গেল। তনয়া ও বিক্রমের এই নিষিদ্ধ পরকীয়া আর শুধু রাতের অন্ধকারেই সীমাবদ্ধ নেই, তা যেন এক অদ্ভুত মানসিক ব্যাধি আর আসক্তিতে পরিণত হয়েছে। রায়চৌধুরী মহলের অন্দরমহলে ভৃত্য রামচরণ কিংবা অন্য দাস দাসীরা ভয়ে মুখ খুলত না, কিন্তু আড়ালে ফিসফিসানি চরম রূপ ধারণ করেছিল। রণজয় রায়চৌধুরী এর মধ্যে আরও ক্ষমতাশালী রাজনৈতিক নেতা হয়ে উঠেছেন। কলকাতায় নিজের আধিপত্য কায়েম করার জন্য বর্ধমানে তার যাতায়াত কমে এসেছে অনেকটাই। উগ্র জেদ আর হিংস্র অহংকার তার বৈবাহিক জীবনকে জটিল করে তুলেছে নিজের অজান্তেই। তবে সেসবের পরোয়া তিনি করেন না। তার পাখির চোখ শুধুমাত্র ক্ষমতার অলিন্দে। তবে রাজনীতির মারপ্যাঁচ তো এতটাও সহজ নয়, তাই নানান বিষয় নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছিল ক্ষমতার বিস্তারের সঙ্গে সঙ্গেই। বিরোধীরা বেশ কিছু বিষয়ে ইদানিং প্রতিনিয়ত বিদ্ধ করার চেষ্টা করছিল রণজয়কে। তার এই স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ গতিতে উত্তরণ থামিয়ে দেওয়ার চেষ্টা চলছিল সর্বশক্তি দিয়ে। তাই বিগত কিছুদিন তিনি সবসময় এক চরম মানসিক উত্তেজনার মধ্যে দিন কাটাচ্ছিলেন। ডিসেম্বরের একটা অমাবস্যার রাত। কোনো আগাম খবর না দিয়েই রণজয় হঠাৎ মাঝরাতে কলকাতা থেকে তার অ্যাম্বাসেডর গাড়িতে চেপে বর্ধমান ফিরে এলেন মধ্যরাতে। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, ঘন সাদা কুয়াশায় পুরো শহরটা যেন এক প্রেতপুরীর মতো ঢেকে আছে। রায়চৌধুরী মহলের সদর দরজার ছিটকেনি বুড়ো রামচরণই খুলে দিল। রণজয়ের চোখ মুখ লাল,
শরীর থেকে দামি বিদেশি মদের গন্ধ বেরোচ্ছে। রামচরণকে কোনো কথা না বলে তিনি সোজা সিঁড়ি বেয়ে 3 তলার শোবার ঘরের দিকে রওনা হলেন। নিজের শয়নকক্ষে ঢুকে তিনি দেখলেন ঘর সম্পূর্ণ ফাঁকা। খাটের মখমলে চাদরটা পরিপাটি করে পাতা আছে। এত রাতে তনয়া নিজের ঘরে নেই দেখে রণজয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি ঘর থেকে বেরিয়ে বারান্দা ধরে হাঁটতে শুরু করলেন। হঠাৎ তাঁর চোখে পড়ল করিডোরের একদম শেষ মাথায় বিক্রমের ঘরের দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে, আর তার ভিতর থেকে একটা হলদেটে আলো আর তীব্র চামেলি ফুলের সুগন্ধ ভেসে আসছে। রণজয় এগিয়ে গেলেন ধীর পায়ে। ভীষণ অপ্রীতিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে এই ভেবে তাঁর শরীরটা যেন ভিতর ভিতর কাঁপতে শুরু করেছে ইতিমধ্যে। একটু পরেই দরজার সেই ফাঁক দিয়ে ভেতরের দৃশ্যটা দেখবার পর রণজয়ের চোখের মণি দুটো রাগে ও অপমানে স্থির হয়ে গেল। ঘরের ভেতরে খাটের ওপর তনয়া আর বিক্রম তখন চরম উন্মত্ততায় লিপ্ত। হ্যারিকেনের ম্লান আলোয় তাদের নগ্ন শরীর থেকে এই ঠান্ডাতেও ঘাম ঝরছে। তনয়ার পিঠের ওপর বিক্রমের হাত দুটো চেপে বসেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল অন্য। ড্রেসিং টেবিলের ওপর রাখা সেই অষ্টধাতুর যক্ষী মূর্তিটি যেন অন্ধকারের মধ্যেও এক অদ্ভুত লালচে আলো বিকিরণ করছে, আর ওটার ধাতব ঠোঁটের ফাঁক দিয়ে এক পৈশাচিক হাসির শব্দ সারা ঘরে গুনগুন করে প্রতিধ্বনিত হচ্ছে। রণজয় আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। এক প্রচণ্ড ধাক্কায় বিক্রমের ঘরের দরজাটা খুলে তিনি ভিতরে ঢুকে পড়লেন। আচমকা এই আক্রমণে তনয়া ও বিক্রম ছিটকে দুদিকে সরে গেল। হারামজাদা, আমারই দয়ায় বেঁচে আছিস আর আমারই ঘরে এই নোংরামি? দাঁড়া! রণজয় গর্জে উঠলেন। তারপর পিছন ঘুরে ঘরের বাইরে বেরিয়ে বারান্দার দেওয়ালে সাজানো তার পুরনো শিকারি দোনলা বন্দুকটি পেরে নিলেন দ্রুত হাতে। আবার ঘরে ঢুকে বন্দুকের নলটা সোজা বিক্রমের কপালে তাক করলেন। বিক্রম ভয়ে বিছানার চাদরটা গায়ে জড়িয়ে কাঁপতে লাগল। কিন্তু তনয়ার মধ্যে ভয়ের কোনো চিহ্নই যেন নেই। সে খাট থেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় উঠে দাঁড়ালো। তার চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে, আর চোখ দুটো অন্ধকারে বিড়ালের মতো জ্বলছে। তনয়ার ওপর তখন ভর করেছে সেই রক্তমুখী যক্ষীর আত্মা। সে এক অদ্ভুত গম্ভীর ভারী গলায় বিক্রমকে উদ্দেশ্য করে বলল, বিক্রম, একে যদি আজ তুমি বাঁচতে দাও তাহলে কাল সকালে সূর্য আমাদের দুজনকে শ্মশানে দেখাবে। শেষ করে দাও, একে শেষ করে দাও। রণজয় যখন তনয়ার এই রূপ দেখে ক্ষণিকের জন্য থমকে গেছে, ঠিক সেই সুযোগে বিক্রম খাটের পাশ থেকে একটা ভারী লোহার রড তুলে নিল, যা দিয়ে জানালার কবজা ঠিক করা হতো। তারপর সে নিজের সমস্ত শক্তি দিয়ে রডটা চালিয়ে দিল রণজয়ের মাথা বরাবর। একটা ভোঁতা শব্দ হলো। রণজয়ের হাত থেকে বন্দুকটা মেঝেতে পড়ে গেল। রণজয় একটা আর্তনাদ করে মেঝেতে আছড়ে পড়ল। তার শরীরটা কয়েকবার ছটফট করেই নিথর হয়ে এলো। তার মাথা থেকে ফেনকি দিয়ে রক্ত ছুটে এসে দেওয়ালে টাঙ্গানো রায়চৌধুরী বংশের প্রাচীন তৈলচিত্রগুলোকে ভিজিয়ে দিল মুহূর্তের মধ্যে। বিক্রম এবার কাঁপতে কাঁপতে রডটা ফেলে দেয়। তার হাত দুটো রক্তে লাল। তনয়া রণজয়ের লাশের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। সে নিজের আঙুল দিয়ে রণজয়ের মাথা থেকে চুইয়ে পড়া তাজা রক্তটা তুলে নিয়ে ড্রেসিং টেবিলের মূর্তির মুখে মাখিয়ে দিল। মূর্তিটা যেন সেই রক্ত পেয়ে এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। মরে গেছে? এখনো মরেনি, তবে আর বেশিক্ষণ নেই। সবাই ঘুমাচ্ছে। জলদি করো বিক্রম। তারা দুজনে মিলে তারপর রণজয়ের ভারী অর্ধমৃত শরীরটাকে একটা বড় চটের বস্তার মধ্যে পুরে ফেলল। তারপর পেছনের দরজা দিয়ে রণজয়েরই গাড়ির ডিকিতে সেটা তুলল। গাড়ি চালিয়ে বিক্রম সোজা দামোদরের চরের দিকে রওনা হলো। তখন রাত 3টে। কুয়াশা এত ঘন যে হাতের আঙুলগুলো অবধি দেখা যাচ্ছে না। নদীর চরের এক নির্জন জঙ্গল ঘেরা জায়গায় গাড়িটা থামিয়ে তারা বস্তাটা টেনে নামালো। বিক্রম একটা কোদাল দিয়ে চরের নরম বালি খুঁড়তে শুরু করল। প্রায় 4 ফুট গভীর গর্ত করার পর তারা বস্তাটা ভিতরে ফেলে দিল।
বস্তার ভিতর থেকে তখনও রণজয়ের গোঙানির শব্দ আসছে। সে তখনও পুরোপুরি মরেনি। তনয়া নিজের ব্যাগ থেকে সেই অষ্টধাতুর যক্ষী মূর্তিটি বের করল। তারপর মূর্তিটা বস্তার ওপর ছুঁড়ে দিয়ে বলল, তুই রাজবংশের খাঁটি রক্ত চেয়েছিলি রক্তমুখী, তোকে রায়চৌধুরীদের অহংকার দিলাম, এবার আমাদের মুক্তি দে। বিক্রম দ্রুত হাতে বালি চাপা দিয়ে গর্তটা বুঝিয়ে দেয়। দামোদরের ঠান্ডা হাওয়া আর কুয়াশার মধ্যে রণজয় রায়চৌধুরীকে জীবন্ত পুঁতে ফেলা হলো। এমন ঘৃণ্য একটা কর্মকাণ্ড শেষ করার পর যখন তারা ক্লান্ত শরীরে ভোরের আলো ফোটার আগে রায়চৌধুরী মহলে ফিরে এলো, তখন এক চরম অলৌকিক কাণ্ড তাদের জন্য অপেক্ষা করছে। বিক্রম নিজের শোবার ঘরের দরজা খুলতেই আতঙ্কে চিৎকার করে পিছন দিকে হটে গেল। ঘরের ড্রেসিং টেবিলের ওপর ঠিক আগের জায়গাতেই অবিকল সেই অষ্টধাতুর যক্ষী মূর্তিটি রাখা। ওটার গায়ে তখনও রণজয়ের শুকিয়ে যাওয়া রক্তের কালচে দাগ লেগে আছে। মূর্তিটা দামোদরের চরে বালির নিচে রয়ে যায়নি, সেটা যেন এক অদৃশ্য মায়া বলে নিজে নিজেই আবার প্রাসাদে ফিরে এসেছে। তনয়া মূর্তির সামনে গিয়ে তীব্র হাসিতে ফেটে পড়ে, আর বিক্রম আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার নিজের চোখের মণি দুটোর কালো অংশটা আর সাধারণ মানুষের মতো গোল নেই, বরং তা যেন এক ভয়ানক জাদুতে কোণ থেকে সামান্য বেঁকে গিয়ে নিখুঁত এক অর্ধচন্দ্রের আকার ধারণ করেছে। এই অবধি পড়া শেষ করে অনিরুদ্ধর হাত থেকে ডায়েরিটা টেবিলের ওপর পড়ে গেল। তার সারা শরীর তখন কাঁপছে। হোটেলের ঘরের সিলিং ফ্যানটা পূর্ণ গতিতে ঘুরলেও তার গায়ের সমস্ত লোম খাড়া হয়ে উঠেছে। পিঠ বেয়ে নেমে যাচ্ছে এক হিম শীতল স্রোত। আজ কাকতালীয়ভাবে তনয়া দেবীর ডায়েরিতে লেখা সেই শ্রাবণের শেষ অমাবস্যা, যেদিন থেকে সব কিছু শুরু হয়েছিল। ঘড়ির কাঁটায় তখন রাত 10:15। ঠিক তখনই অনিরুদ্ধর পকেটে থাকা মোবাইলটা তীব্র শব্দে কেঁপে উঠল। নিস্তব্ধ ঘরে সেই শব্দে অনিরুদ্ধ চমকে ওঠে। স্ক্রিনে ভেসে উঠল রিমির নাম। ডায়েরির মধ্যে এত তন্ময় হয়ে ঢুকে গিয়েছিল অনিরুদ্ধ যে রিমিকে আর ফোন করার কথা এর মধ্যে মনে পড়েনি। অনিরুদ্ধ কাঁপা হাতে ফোনটা কানে তুলল। হ্যালো, রিমি? ওপাশ থেকে রিমির গলা ভেসে এলো, কিন্তু সেই গলায় তার সেই চিরপরিচিত চটপটে ভাবটা নেই। গলাটা কেমন যেন ভারী, ফিসফিসে এবং কাঁপছে। অনিরুদ্ধ, আমি আমি খুব বিপদে পড়েছি। সন্ধ্যায় আমি টিকরহাটের ওই জেঠুর দোকানে এসেছিলাম তুমি যে মূর্তির খোঁজ করতে বলেছিলে তার জন্য। আমার মুখে বিবরণ শুনেই উনি আমাকে একটা মূর্তি দেখালেন। অনিরুদ্ধ, ওটা হুবহু সেই অষ্টধাতুর রক্তমুখী যক্ষী মূর্তি, ঠিক যেমনটা তুমি ফোনে আমায় বললে। আমি ওটার ছবি তুলতে গেলাম, কিন্তু তিনি আমার হাত চেপে ধরে বললেন এই মূর্তি নাকি ক্যামেরায় ধরা দেয় না মা, শুধু রক্ত মাংসের শরীরে ধরা দেয়। রিমি একটু থামল। তার ভারী নিঃশ্বাসের শব্দ ওপাশ থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। আমি আমি ভয় পেয়ে দোকান থেকে বেরিয়ে আসি, কিন্তু অনিরুদ্ধ, আমি যখন হেঁটে হস্টেলের দিকে আসছি আমার মনে হচ্ছে আমার ঠিক পেছনে পেছনে কেউ নুপুর পায়ে হেঁটে আসছে। আমি যত জোরে হাঁটছি নুপুরের শব্দ তত জোরে হচ্ছে। বাতাসে শুধু চামেলি ফুলের গন্ধ। অনিরুদ্ধ, আমি মোহনবাগান মাঠের কাছে এসে দাঁড়িয়েছি। তো তুমি জলদি এসো, আমার আমার খুব ভয় করছে, জলদি এসো। আমি আসছি রিমি, তুমি ওখানেই দাঁড়াও, ফোন কেটো না। অনিরুদ্ধ টর্চ আর ডায়েরিটা একটা ব্যাগে দ্রুত ভরে নিয়ে হোটেলের সিঁড়ি বেয়ে এক প্রকার দৌড়ে নিচে নেমে এলো। এই দুর্যোগে টোটো বা রিক্সা পাওয়ার আশা এখন নেই, তাই অনিরুদ্ধ হোটেলের ছেলেটাকে বলে তার সাইকেলটা ম্যানেজ করলো কোনো মতে। গত কয়েক বছরে অনেকবারই সে এখানে থেকেছে, তাই বিশেষ অসুবিধা হলো না। বৃষ্টি এখন থেমেছে, কিন্তু হাওয়ার বেগ তীব্র। অনিরুদ্ধ স্ত্রস্ত পায়ে প্যাডেলে চাপ দিল। শহরময় লোডশেডিং, রাস্তা ঘুটঘুটে অন্ধকার। শহরের চেনা রাস্তাগুলো যেন এক একটা অন্ধকার সুড়ঙ্গের মতো দেখাচ্ছে। রাস্তা জলমগ্ন। অনিরুদ্ধ এক টানা প্যাডেলে চাপ দিয়ে
মিনিট 10 মধ্যেই মোহনবাগান মাঠের মূল গেটের কাছে পৌঁছে গেল। রিমিকে দূর থেকে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখে যেন এবার সে বুকে বল পায়। রিমি! সাইকেলটা কোনো মতে স্ট্যান্ড করেই সে রিমির দিকে দৌড়ে গেল। রিমি ধীরে ধীরে অনিরুদ্ধর দিকে মুখ ফেরায়। গেটের ঠিক ওপরে একটা সোলার স্ট্রিট লাইট জ্বলছে এখানে, তাই অন্ধকার কিছুটা দূর হয়েছে। তারই আলোয় রিমির মুখটা দেখে অনিরুদ্ধর বুকের ভেতরটা কেঁপে উঠল। রিমির গায়ের চামড়া যেন এক অদ্ভুত মায়াবী লাবণ্যে চকচক করছে, যা সে আগে কখনো দেখেনি। রিমি কোনো সাধারণ সালোয়ার কামিজ পরে নেই, তার পরনে এক গাঢ় লাল রঙের শাড়ি। কিন্তু সবচেয়ে ভয়ানক হলো রিমির দাঁড়ানোর ভঙ্গিটা। সে সোজা হয়ে দাঁড়িয়েছিল না, তার কোমরটা এক পাশে সামান্য বেঁকে ছিল। বক্ষযুগল অহংকারে টান টান এবং নিতম্বের বাঁধন এক অদ্ভুত ভঙ্গিতে বাঁকানো, ঠিক যেমনটা ডায়েরির পাতাতে সেই অষ্টধাতুর যক্ষী মূর্তির স্থাপত্যের বর্ণনা দেওয়া ছিল। রিমি অনিরুদ্ধর দিকে তাকিয়ে এক অদ্ভুত মোহময়ী হাসি হাসল। সেই হাসিতে কোনো ভয় নেই, বরং আছে এক আদিম তপ্ত আমন্ত্রণ। এসে গেছো অনিরুদ্ধ, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চলো, রাত তো বেশি হয়নি। সেই দোকানটা কিন্তু এখনো খোলা আছে, ইতিহাস আমাদের ডাকছে। চলো একসাথে যাওয়া যাক। রিমির সেই মোহময়ী উগ্র রূপ দেখে অনিরুদ্ধর চেনা জগৎটা যেন এক লহমায় ওলটপালট হয়ে গেল। যে রিমিকে সে এতদিন ধরে চেনে, অত্যন্ত শান্ত, সাধারণ এবং পড়াশোনা নিয়ে থাকা এক তরুণী, তার এই লাল শাড়ি পরা, কোমর বেঁকিয়ে দাঁড়ানোর উগ্র ভঙ্গি কোনো মতেই স্বাভাবিক নয়। কিন্তু অনিরুদ্ধর মনের ভেতরের যুক্তি বা বুদ্ধি তখন তার শরীর থেকে নির্গত একটা তীব্র গন্ধে অবশ হতে শুরু করেছে। কস্তুরী আর চামেলির মিশ্র একটা সুবাস। রিমি, এই শাড়ি তুমি কোথায় পেলে? অনিরুদ্ধ রিমির হাতটা ধরল। রিমির হাতের চামড়া বরফের মতো ঠান্ডা, অথচ তার শরীরের ভিতর থেকে এক অদ্ভুত উত্তাপ সে টের পাচ্ছে। রিমি কোনো উত্তর দিল না। সে অনিরুদ্ধর প্রশ্নের তোয়াক্কা না করে তার ঠান্ডা শক্ত আঙুলগুলো দিয়ে অনিরুদ্ধর হাতটা চেপে ধরল। তারপর তাকে টেনে নিয়ে চলল টিকরহাটের সেই বৃদ্ধ ভদ্রলোকের মূর্তির দোকানটার দিকে। রাস্তাগুলো অনিরুদ্ধর এখন মনে হচ্ছে এক একটা গোলক ধাঁধা। এক বহু পুরনো পাড়া দিয়ে তারা এখন যাচ্ছে। দুপাশের চুনকাম খসে পড়া নোনা ধরা দেওয়ালগুলো কুয়াশার অন্ধকারে আরও বেশি ভুতুরে দেখাচ্ছে। রাস্তার আলো বলতে কিছুই নেই, শুধু অনিরুদ্ধর হাতের টর্চটা অন্ধকারের বুক চিরে মাঝে মাঝে দেওয়ালের ফাটলগুলোকে ফুটিয়ে তুলছিল। হাঁটতে হাঁটতে রিমি একটা জীর্ণ কাঠের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার ওপরে কোনো সাইনবোর্ড নেই, কাঠগুলো পচে কালো হয়ে গেছে। রিমি হাত দিয়ে ঠেলতেই দরজাটা এক ভয়ানক কর্কশ শব্দ করে নিজে থেকেই খুলে গেল। ভেতরে কোনো ইলেকট্রিক আলো নেই, শুধু ঘরের একদম মাঝখানে একটা বড় পেতলের স্ট্যান্ডের ওপর একটা মোটা মোমবাতি জ্বলছে। সেই ম্লান কাঁপতে থাকা মোমবাতির আলোয় অনিরুদ্ধ দেখল ঘর ভর্তি প্রাচীন সব ভাঙাচোরা জিনিস, ধুলো জমা ঝাড়লণ্ঠন, মরচে ধরা তলোয়ার, আর চারপাশের দেওয়ালে টাঙানো 70 ও 80 দশকের কিছু ঝাপসা তেল রঙের ছবি। আর ঘরের ঠিক মাঝখানের টেবিলটার ওপর রাখা আছে সেই জিনিসটা, যা আজ মহিমবাবুর সঙ্গে দেখা হওয়ার পর থেকেই তার মস্তিষ্ক জোরে বিচরণ করছে। সেই অষ্টধাতুর রক্তমুখী যক্ষী মূর্তি। মূর্তিটার উচ্চতা প্রায় 1.5 ফুট। মোমবাতির আলো যখন সেই 8টি ধাতুর মিশ্রণে তৈরি মসৃণ শরীরের ওপর পড়ছে, তখন মনে হচ্ছে ওটার তামাটে আস্তরণটা যেন কোনো জীবন্ত নারীর মতোই চকচক করছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো মূর্তির চোখের জায়গায় বসানো দুটো লাল পাথর অন্ধকারের মধ্যেও যেন জীবন্ত মানুষের মতো মনি ঘুরিয়ে অনিরুদ্ধর দিকেই তাকিয়ে আছে। রিমি টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর মোমবাতির আলোটা নিজের মুখের কাছে ধরল। অনিরুদ্ধ দেখল রিমির ঠোঁট দুটো গাঢ় রক্তবর্ণ ধারণ করেছে এবং তার চোখের মণি দুটো আর গোল নেই,
তা যেন কোণ থেকে সামান্য বেঁকে গিয়ে নিখুঁত অর্ধচন্দ্রের আকার নিয়েছে। অনিরুদ্ধ, ইতিহাস কি শুধু পাতায় পড়লে কি তার স্বাদ পাওয়া যায়? রিমির কণ্ঠস্বর এবার সম্পূর্ণ বদলে গেল। তা যেন আর রিমির গলা নয়, তা এক অত্যন্ত ভারী, গভীর এবং মাদকতায় ভরা কণ্ঠ, ঠিক যেমনটা তনয়া দেবীর ডায়েরিতে বর্ণিত ছিল। রিমি ধীরে ধীরে তার লাল শাড়ির আঁচলটা কাঁধ থেকে এবার খসিয়ে দিল। তার অনাবৃত পিঠ আর ভরাট বুকের উপত্যকা মোমবাতির আলো আঁধারিতে এক নিষিদ্ধ স্বর্গের মতো ভেসে উঠল। সে অনিরুদ্ধর দিকে এগিয়ে এসে 2 হাত দিয়ে তার গলাটা জড়িয়ে ধরে। রিমির ভিতরের উত্তাপ যেন লাভার মতো অনিরুদ্ধর শরীরে প্রবেশ করতে শুরু করেছে। অনিরুদ্ধ তার সমস্ত বৈজ্ঞানিক যুক্তি, তার গবেষণার অহংকার ভুলে রিমির সেই আদিম আকর্ষণে আত্মসমর্পণ করে ধীরে ধীরে। ঘরের এক কোণে থাকা জীর্ণ জাজিমের ওপর তারা একে অপরের রক্তমাংসের গভীরে ডুবে যায়। এবার রিমির প্রতিটা আলিঙ্গন, তার নখের আঁচড় অনিরুদ্ধর পিঠে এক তীব্র যন্ত্রণাদায়ক আনন্দের সৃষ্টি করছিল। রিমির ঠোঁট যখন অনিরুদ্ধর গলার খাঁজে নেমে এলো, তখন অনিরুদ্ধ এক অদ্ভুত অনুভূতি পেল। রিমির ঠোঁট দুটো যেন তার চামড়া ভেদ করে ভিতরের তাজা রক্ত শুষে নেওয়ার চেষ্টা করছে। অনিরুদ্ধ যন্ত্রণায় ও কামনাতে চোখ বন্ধ করে ফেলল। ঠিক সেই চরম মিলনের মুহূর্তে ঘরের কোণে রাখা অষ্টধাতুর যক্ষী মূর্তিটি এবার মৃদু কাঁপতে শুরু করেছে। ওটার ধাতব বুকটা মানুষের মতোই দ্রুত ওঠানামা করছে। মূর্তির ঠোঁটের ফাঁক দিয়ে এক পৈশাচিক গুনগুন হাসির শব্দ সারা ঘরে প্রতিধ্বনিত হতে শুরু করেছে। মিলনের তীব্রতা যখন শেষ পর্যায়ে, তখন অনিরুদ্ধর হাতে ধাক্কা লেগে তার ব্যাগটা ছিটকে পড়তেই তনয়া দেবীর সেই কালো চামড়ায় বাঁধানো ডায়েরিটা বেরিয়ে এলো এবং বাতাসে তার পাতাগুলো যেন নিজে নিজেই উল্টাতে শুরু করল। অনিরুদ্ধ অর্ধ নিমিলিত চোখে মোমবাতির কাঁপা কাঁপা আলোয় ডায়েরির সেই খোলা পাতার দিকে তাকালো, যেখানে রক্তের মতো লাল কালিতে তনয়া দেবী শেষ লাইনে লিখে গিয়েছিলেন, যক্ষী যখন নতুন শরীর ধারণ করিবে, তখন সে পূর্বপুরুষের রক্ত চিনিয়া লইবে। রক্ত ঋণ শোধ না হওয়া পর্যন্ত এই কামনার আগুন নিভিবে না। এক ঝটকায় অনিরুদ্ধর মনের ভেতর ঝড়ের মতো এক আতঙ্ক আছড়ে পড়ল। সে দ্রুত রিমির চোখের দিকে তাকাল। সেই অর্ধচন্দ্রাকার মণি দুটো তাকে গিলে খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। অনিরুদ্ধ এবার নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে রিমিকে নিজের ওপর থেকে এক ঝটকায় ঠেলে সরিয়ে দিল এবং জামাকাপড় কোনো মতে গায়ে জড়িয়ে ডায়েরিটা তুলে নিয়ে সেই পৈশাচিক ঘর থেকে অন্ধকারের মধ্যে চিৎকার করে দৌড়ে বেরিয়ে গেল। পেছনে রিমির নাকি তনয়া দেবীর অতৃপ্ত আত্মার ভয়ানক অট্টহাসি সেই ভগ্ন ঘরের দেওয়ালে দেওয়ালে ধাক্কা লেগে তখন প্রতিধ্বনিত হচ্ছে। টিকরহাটের সেই অন্ধকার ঘর থেকে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কোনোভাবে সাইকেলটা নিয়ে যখন অনিরুদ্ধ হোটেলের ঘরে ফিরে এলো, তখন মধ্যরাত। হোটেলের 3 তলার ঘরে এসে সে খিল তুলে দিল। তার সারা শরীর কাঁপছে। পিঠের চামড়ায় রিমির নখের আঁচড়গুলো থেকে রক্ত চুঁইয়ে পড়ছে। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। রিমি এখন কি অবস্থায় আছে, তাকে ওই অবস্থায় ফেলে কিভাবে সে পালিয়ে আসতে পারল, এসব চিন্তা ছাড়িয়ে শুধু একটাই চিন্তা এখন তার সারা মন জুড়ে, এই ভয়াবহ অভিশাপ থেকে মুক্তি কি উপায়। সে মহিমবাবুর দেওয়া রাজবাড়ির সেই হলুদ হয়ে যাওয়া নথিপত্র আর বংশতালিকার কাগজগুলো ছড়িয়ে বসল। সে জানতে চাইছে সেই ভয়ানক হত্যাকাণ্ডের পর বিক্রম আর তনয়ার ঠিক কি হয়েছিল। ডায়েরির ছেঁড়া পাতা আর রাজবাড়ির গোপন দলিলের বিবরণ মেলাতে মেলাতে অনিরুদ্ধর চোখের সামনে ইতিহাসের এক বীভৎস সত্য উন্মোচিত হতে লাগল। রণজয় রায়চৌধুরীকে জীবন্ত পুঁতে ফেলার পর তনয়া দেবী বুঝতে পেরেছিলেন যে তিনি গর্ভবতী, কিন্তু সেই সন্তান রণজয়ের ছিল না, তা ছিল বিক্রম আর তনয়ার সেই তীব্র নিষিদ্ধ কামনার ফসল, যক্ষী মূর্তির আশীর্বাদ পুষ্ট এক রক্তমাংসের বীজ।
সেই সন্তান পৃথিবীর আলো দেখার কিছুদিন পর লোকলজ্জা আর আইনের হাত থেকে বাঁচতে এমনই এক অমাবস্যার রাতে রায়চৌধুরী মহলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন তনয়া দেবী। তার ঠিক 4 দিন আগে সেই সদ্যজাত পুত্র সন্তানকে এক বিশ্বস্ত ভৃত্যের হাত দিয়ে কলকাতায় নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। সেই সন্তান বড় হয়ে রায়চৌধুরী উপাধি ত্যাগ করে মায়ের বাপের বাড়ির পদবি গ্রহণ করে। নথিতে থাকা সেই কলকাতার পরিবারের ঠিকানা, নাম আর বংশের শেষ উত্তরাধিকারীর নামের উপর চোখ পড়তেই অনিরুদ্ধর হাত পা ঠান্ডা হয়ে এলো। তার চোখের সামনে যেন পুরো ঘরটা দুলতে শুরু করেছে। তনয়া আর বিক্রমের সেই অবৈধ মিলনের ফলে জন্মানো সন্তানটি ছিল অনিরুদ্ধর বাবা, অর্থাৎ অনিরুদ্ধ বাইরের কেউ নয়, সে তনয়া এবং বিক্রমের সেই তীব্র পাপ, লালসা আর রক্তেরই শেষ বংশধর। যে রক্তের খোঁজে অষ্টধাতুর রক্তমুখী যক্ষীটি এতগুলো বছর ধরে অপেক্ষা করছিল, সেই রক্তই আজ গবেষণার অজুহাতে নিজের এই শহরে ফিরে এসেছে। রায়চৌধুরীদের রক্তঋণ শোধ করার জন্য যক্ষী মূর্তিটি এতদিন ধরে অনিরুদ্ধকে এক অদৃশ্য মনস্তাত্ত্বিক টানে সম্মোহিত করে বর্ধমানে টেনে এনেছে। ঠিক তখনই অনিরুদ্ধর হাতের মোবাইলটা আবার কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠছে রিমির নাম, কিন্তু অনিরুদ্ধ ফোনটা কানে তুলতেই ওপার থেকে রিমির চেনা গলা শোনা গেল না। তার বদলে ভেসে এলো এক অত্যন্ত ভারী, খসখসে এবং পুরুষালী কণ্ঠস্বর, যা কোনো জীবিত মানুষের হতে পারে না। ওপার থেকে রণজয় রায়চৌধুরীর সেই অতৃপ্ত আত্মা যেন বলে উঠল, রক্ত ঋণের চক্র এবার পূর্ণ করতে হবে। তোর ঠাকুরদা ঠাকুমা আমাকে যেখানে জীবন্ত পুঁতেছিল, দামোদরের সেই নির্জন চরে আয়। যক্ষী তোর প্রেমিকাকে গ্রাস করেছে। তুই যদি তোর রক্ত দিয়ে এই মূর্তির তৃষ্ণা শান্ত না করিস, তবে রিমি আর কোনো দিন আলোর মুখ দেখবে না। আমার আত্মাও তোকে ছাড়বে না। চলে আয় দামোদরের চরে, চলে আয়। ফোনটা কেটে গেল। অনিরুদ্ধ বুঝতে পারে অলৌকিক এই মরণ ফাঁদ থেকে পালানোর আর কোনো পথ নেই। যদি তাকে রিমিকে বাঁচাতেই হয়, তবে এই কুয়াশা ঘেরা রাতেই দামোদরের সেই চরে গিয়ে শেষ লড়াই লড়তে হবে। সে ডায়েরিটা ব্যাগে ঢুকিয়ে হোটেলের ঘরের দরজা খুলে আবার অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়ে। ভোর 4টে। দামোদরের চরটা তখন কুয়াশার এক ঘন সাদা চাদরে বিছানো। চারপাশ এতটাই নিস্তব্ধ যে নদীর জলের মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ঠিক কোন জায়গায় তাকে যেতে হবে অনিরুদ্ধ জানে না, শুধু জানে কাঞ্চননগরের পাশের দামোদরের চর। সেই মতো সে এখানে এসে পৌঁছেছে। আসার পথে কঙ্কালেশ্বরী কালীবাড়ির চাতালে মায়ের সামনে সাষ্টাঙ্গে সে প্রণাম করে এসেছে। কাতরভাবে মায়ের কাছে প্রার্থনা করেছে এসব কিছু যাতে এবার শেষ হয়, রিমিকে যেন সুস্থভাবে ঘরে ফিরিয়ে দিতে পারে, তার যাই হোক না কেন। চরের ঠিক মাঝখানে, যেখানে আগাছার জঙ্গলটা ঘন হয়েছে, সেখানে একটা অবয়ব দাঁড়িয়েছিল। অনিরুদ্ধ টর্চের আলো ফেলতেই দেখল ওটা রিমি। রিমির 2 হাতে তখনও শক্ত করে ধরা সেই অষ্টধাতুর রক্তমুখী যক্ষী মূর্তিটি। রিমির সারা শরীর তখন তীব্র ঠান্ডায় কাঁপছে। তার চোখ দিয়ে চুইয়ে পড়ছে কালচে রক্তের মতো তরল। অনিরুদ্ধকে দেখেই সে এক অদ্ভুত অবদমিত যন্ত্রণাকাতর গলায় চিৎকার করে উঠল, অনিরুদ্ধ, আমায় বাঁচাও। এই মূর্তিটা, এটা আমার আত্মাটাকে গিলে খাচ্ছে। আমি নিজেকে ধরে রাখতে পারছি না। আমাকে বাঁচাও অনিরুদ্ধ, আমাকে বাঁচাও। অনিরুদ্ধ রিমিকে বাঁচাতে যেই এক পায়ে গিয়েছে, অমনি চরের বালি তীব্রভাবে কাঁপতে শুরু করল। নদীর জল হঠাৎ কোনো বাতাস ছাড়াই উত্তাল হয়ে উঠল। রিমির সেই
হাতের অষ্টধাতুর মূর্তিটি থেকে তীব্র লাল আলোর ছটা বেরোতে শুরু করেছে তখন, যা কুয়াশাকে ভেদ করে চারপাশটা রক্তবর্ণ করে তুলেছে। হঠাৎই অনিরুদ্ধ দেখল চরের বালি ফুঁড়ে দুটো পচা কঙ্কালসার হাত ওপরের দিকে উঠে আসছে। রণজয় রায়চৌধুরীর অতৃপ্ত প্রেতাত্মা মাটির তলা থেকে উঠে আসছে। সেই কঙ্কালের হাত দুটো অনিরুদ্ধর পা দুটো শক্ত করে চেপে ধরল। অনিরুদ্ধ নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলল সঙ্গে সঙ্গে। তার মনে হলো এক হিম শীতল মৃত্যু তাকে গ্রাস করছে। রিমি তখন সম্পূর্ণ সেই যক্ষীর কবলে। সে ধীর পায়ে সেই মূর্তি হাতে নিয়ে পৈশাচিকভাবে হাসতে হাসতে এগিয়ে আসছে অনিরুদ্ধর বুক চিরে রক্ত নেওয়ার জন্য। চরম মুহূর্তে অনিরুদ্ধর মনে পড়ল ডায়েরির সেই প্রথম পাতাটা, যেখানে সতর্কবার্তা হিসেবে লেখা ছিল, কামনার অনলে যে পুরিবে তাহার বংশ এই ধাতুর বন্ধনে আবদ্ধ হইবে। অনিরুদ্ধ বুঝতে পারল এই মূর্তির শক্তি শুধু মানুষের লালসা আর কামনার উপর নির্ভর করে। সে যদি নিজের ভেতরের ভয়, লোভ, কামনা, মোহ সব দূর করতে পারে, তবেই এর অবসান সম্ভব। অনিরুদ্ধ এবার নিজের চোখ বন্ধ করে। রিমির সেই উগ্র নারী শরীরের মোহ এবং মৃত্যুর ভয়কে মন থেকে এক ঝটকায় উধাও করে দিল সে। তারপর তীব্র চিৎকার করে বলল, আমি এই রক্তঋণ স্বীকার করি না। তনয়া আর বিক্রমের পাপের ভাগী আমি নই, কোনোভাবেই নই। অনিরুদ্ধর ভেতরের মানসিক শক্তি দৃঢ় হতেই এক অলৌকিক কাণ্ড ঘটল। রণজয়ের কঙ্কালের হাত দুটো মুহূর্তের মধ্যে বালিতে মিশে গেল। অনিরুদ্ধ মুক্ত হতেই এক লাফে রিমির সামনে গিয়ে দাঁড়ায়। সে কোনো মন্ত্র জানে না, কিন্তু নিজের সমস্ত শক্তি দিয়ে রিমির হাত থেকে সেই অষ্টধাতুর মূর্তিটি কেড়ে নিল এক ঝটকাতে। মূর্তিটা হাতে নিতেই অনিরুদ্ধর মনে হলো তার হাতটা যেন তপ্ত লোহায় ঠেকেছে, হাত যেন পুড়ে যাচ্ছে। কিন্তু সে থামল না। নিজের শরীরের সমস্ত অবশিষ্ট শক্তি একত্র করে মূর্তিটাকে দামোদরের সেই উত্তাল গভীর কালো স্রোতের মাঝখানে ছুঁড়ে ফেলে দিল। এক বিকট পৈশাচিক আর্তনাদ বাতাসে প্রতিধ্বনিত হলো একবার, যেন কোনো জীবন্ত নারী যন্ত্রণায় চিৎকার করছে। মূর্তিটি জলের অতলে তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চারপাশের লাল আলো এক লহমায় নিভে গেল। আর দামোদরের চরে রিমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। অনিরুদ্ধ তাকে কোলে তুলে নিল সযত্নে। সকাল 6টা নাগাদ রিমিকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছালো অনিরুদ্ধ। চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষার পর নিশ্চিত করলেন যে হঠাৎ কিছু দেখে ভীষণ ট্রমার কারণে রিমি সাময়িকভাবে অজ্ঞান হয়ে পড়েছিল। বিকেলের ডাউন ট্রেনে যখন অনিরুদ্ধ আর রিমি কলকাতার দিকে রওনা হচ্ছে, তখন ট্রেনের জানালা দিয়ে দূরে দেখা যাচ্ছে বর্ধমান শহরটা। সে তার বুকের গভীরে বহু বছরের পুরনো সেই রক্তমাংসের খেলা আর অষ্টধাতুর ইতিহাস গোপন রেখেই আবার শান্ত নিস্তব্ধ মফস্বলে পরিণত হচ্ছে একটু একটু করে। সূর্যের শেষ কিরণ তার লালচে আভা ছড়িয়ে ফিস ফিস করে যেন বলে যাচ্ছে, আর কোনো ভয় নেই। এতক্ষণ আপনারা শুনলেন শ্রী অনিকেত সামন্তর কলমে একটি গল্প, অষ্টধাতুর অভিশাপ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।